সহসা খুলছে না পর্যটন কেন্দ্র, ক্ষতি হাজার কোটি টাকা ছাড়িয়েছে। আর্থিক প্রণোদনা চান খাত সংশ্লিষ্টরা। করোনার ঝুঁকি এড়িয়ে দায়িত্ব পালনে র্যাব সদস্যদের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে, বিশেষ সাক্ষাৎকারে জানালেন মহাপরিচালক। মহামারীতেও থেমে নেই অপরাধ, মাস্ক ব্যবহারের সুযোগ নিচ্ছেন অনেকেই, ঠেকাতে বিশেষ পরিকল্পনা পুলিশের। কৃষ্ণাঙ্গ হত্যায় উত্তাল যুক্তরাষ্ট্রে, কারফিউ ভেঙে বিক্ষোভ, সমর্থন দিলেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। এবং করোনার থাবায় বন্দি জীবন, সেলুলয়েডে বন্দি করছেন নির্মাতা সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড, শুরু হয়েছে শুটিং। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত দুপুর 12টার সংবাদের সাথে আছি আমি আফসার উদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনার প্রভাবে 6 মাসে দেশের পর্যটন খাতে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় 11,800 কোটি টাকা। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, করোনায় ক্ষতিগ্রস্ত অন্য সব খাতের চেয়ে পর্যটন খাতের ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে সবচেয়ে বেশি। এমন পরিস্থিতিতে ট্যুর অপারেটররা সরকারের কাছে আর্থিক সহযোগিতার দাবি তুললেও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জানালেন, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। এমনকি বাংলাদেশ সবকিছু খুলে দিলেও বিদেশ ভ্রমণে অন্য দেশের নিষেধাজ্ঞা থাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। আরো জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বছরের শুরু থেকে করোনার প্রভাবে স্থবির হয়ে পড়ে পুরো বিশ্ব। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বন্ধ হয় জল, স্থল কিংবা আকাশপথ। বিদেশ ভ্রমণের পাশাপাশি বন্ধ হয় দেশীয় পর্যটন কেন্দ্র, ফলে মুখ থুবড়ে পড়ে দেশের পর্যটন খাত। করোনায় পর্যটন খাতে 6 মাসের ক্ষতির হিসাব করেছে ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টোয়াব। এর মধ্যে ইনবাউন্ড ট্যুর খাতে 211 কোটি টাকা, আউটবাউন্ড ট্যুরে 431 কোটি টাকা, ডোমেস্টিক ট্যুরে 120 কোটি টাকা, এয়ার টিকিটিং খাতে 412 কোটি টাকা, অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড অ্যাট্রাকশনস খাতে 127 কোটি টাকা, হোটেল মোটেল রিসোর্টে 697 কোটি টাকা, চাঁদের গাড়িতে 6 কোটি টাকা ছাড়াও ট্যুর অপারেটরদের অফিস ভাড়া গেছে 280 কোটি টাকা এবং কর্মচারীদের বেতন ভাতা দিতে হয়েছে 510 কোটি টাকা। সব মিলিয়ে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় 11,800 কোটি টাকা। সরকারের কাছে আমাদের কিছু আবেদন ছিল, প্রণোদনা বাবদ আর্থিক সহায়তা 5,000 কোটি টাকা এবং 10,000 কোটি টাকারও অধিক সহজ এবং দীর্ঘমেয়াদী ঋণের ব্যবস্থা করা। এই ক্ষেত্রকে বাঁচিয়ে রাখার জন্য সরকারি এবং বেসরকারি উদ্যোগে আরও অনেক বেশি উদ্যোক্তাদেরকে এগিয়ে আসতে হবে। ক্ষতিগ্রস্ত ট্যুর অপারেটরদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক। পৃথিবীর অন্যান্য দেশগুলো যেখানে বাংলাদেশের বিমান যায়, তারা যদি ওপেন না করে তাহলে আমরা ওপেন করে তো কোনো লাভ হবে না। তারপরেও পর্যটন একটা বড় খাত, সরকার চিন্তা করবে কি করা যায়। এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। পর্যটন খাতে ক্ষতির পরিমাণ উল্লেখ করে এই খাতকে বাঁচাতে এরই মধ্যে সরকারের কাছে কয়েক দফা সুপারিশ তুলে ধরেছে ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টোয়াব। করোনার প্রভাবে এরই মধ্যে দেশের পর্যটন খাতে প্রায় 11,800 কোটি টাকা ক্ষতি হয়েছে। এই পরিস্থিতি আরও দীর্ঘায়িত হলে আরও বেশি ক্ষতির আশঙ্কা করছে বেসরকারি ট্যুর অপারেটরগুলো। তারা বলছে, এই পরিস্থিতি থেকে আপাতত উত্তরণে বিনা শর্তে এবং স্বল্প সুদে ঋণ প্রদান করতে হবে সরকারকে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। করোনার ঝুঁকি এড়াতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদের সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে র্যাব মহাপরিচালক জানিয়েছেন, করোনা মোকাবেলায় র্যাব ফোর্সেসকে নিয়ে পরিকল্পনা করণীয় বিষয়ে র্যাব নিয়ে দ্বিতীয় পর্বে বাকিটা মৌ খন্দকারের রিপোর্টে। ছবি তুলেছেন ইশাদ সোহেল। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে যেসব পেশার মানুষ সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, র্যাব ফোর্সেস তাদের মধ্যে অন্যতম। বাহিনী প্রধান বলছেন, করোনাকালেও বিপদে র্যাবের দ্বারস্থ হচ্ছেন মানুষ, তাই আসামিদের উপর নজরদারি রাখতে সব সময় সতর্ক রয়েছে এলিট ফোর্স র্যাব। পরিবর্তিত বাস্তবতার চিত্র মাথায় রাখছেন র্যাব প্রধানও। নিউজ 24-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন, অপরাধ নিয়ন্ত্রণে গ্রহণ করা হচ্ছে আরও নতুন পরিকল্পনা। হিউম্যান ট্রাফিকিং এর ঘটনায় যে আসামি গ্রেপ্তার, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের আভিযানিক কার্যক্রম কিন্তু কোনো অংশেই আমরা করি নাই, কারণ আমরা আগে থেকেই
পরিকল্পনা করেছি। পরিকল্পনাটা নেওয়ার কারণে এখন পর্যন্ত আমাদের আভিযানিক কার্যক্রমের যে সফলতায় কোনো ঘাটতি নেই। চাঞ্চল্যকর মামলার বিভিন্ন আসামিদেরকে কিন্তু আমাদের গ্রেপ্তার অভিযান আমাদের পরিচালিত হচ্ছে। পাশাপাশি করোনার ঝুঁকি এড়িয়ে চলতে র্যাব সদস্যদের দায়িত্ব পালনে নেওয়া হচ্ছে ভিন্ন ভিন্ন পদক্ষেপ। একটা সেল গঠন করেছি, যেটা আগেই বলেছি যে আমরা নিয়মিতভাবে এই সেলের মাধ্যমে তথ্য সংগ্রহ করছি এবং বিভিন্ন সিনিয়র অফিসারদের নেতৃত্বে বিভিন্ন টিম কখন কোন হসপিটালে যাবে, কিভাবে তারা ভিজিট করবে, কিভাবে তাদের খোঁজ খবর নেবে এবং তাদের চিকিৎসা ব্যবস্থা সঠিক আছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা, এই জিনিসগুলো তদারকি করবে। র্যাব ফোর্সেসকে আরও বেশি প্রযুক্তি নির্ভর করে তুলতে হবে, এমনটাই প্রত্যাশা র্যাব মহাপরিচালকের। র্যাব তার জন্মলগ্ন থেকেই তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এবং অপরাধীদের গ্রেপ্তারে সফল ভূমিকা পালন করে আসছে এবং আগামী দিনেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা তথ্য প্রযুক্তির আরও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করব। করোনা ঝুঁকিপূর্ণ এই সময়ে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় র্যাব ফোর্সেস পিছপা হবে না। এই পরিস্থিতিতে এই বাহিনীর সদস্যদের নিজেদের সুরক্ষিত রেখে দায়িত্ব পালন করার আহ্বানও জানান র্যাব মহাপরিচালক। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীতেও থেমে নেই অপরাধ। ভাইরাস থেকে বাঁচার জন্য পরা মাস্কেরও সুযোগ নিচ্ছে অপরাধীরা। করছে চুরি ও লুটতরাজ, ঘটছে খুনের ঘটনাও। আর পুলিশ বলছে তারা বাড়িয়েছে গোয়েন্দা নজরদারি। এদিকে সামাজিক দূরত্ব রক্ষার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণেও আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মৌ খন্দকারের আরেকটি প্রতিবেদন। প্রাণঘাতী করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে, কিন্তু এসবের মধ্যেও অপরাধীরা থেমে নেই। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় পাবনা, মৌলভীবাজার, রংপুর ও যশোর থেকে 7 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে পাবনা শহরের দিলালপুর মহল্লার একটি ভাড়া বাসা থেকে স্বামী, স্ত্রী ও সন্তান সহ 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে সাইবার ক্রাইমের প্রতি তাদের নজরদারি রয়েছে। সহিংসতা কিছুটা বেড়েছে, পাশাপাশি যেহেতু সবাই অনেকটাই গৃহবন্দী এবং অনলাইনে অনেক তৎপর, তাই সাইবার ক্রাইম কিছুটা বেড়েছে এবং এক্ষেত্রে আমাদের সাইবার মনিটরিং এবং অ্যাক্টিভিটিও আমরা জোরদার করেছি। এদিকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি প্রযুক্তি ব্যবহার আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন অপরাধ বিশ্লেষকরা। অপরাধের আমাদের খুবই একটা স্বাভাবিক অধ্যায় আমাদের জীবনের, দৈনন্দিন জীবনের একটি অংশ। এই কোভিড-19 কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনে এই অপরাধ বা বিচ্যুতিমূলক আচরণ, যেটাকে আমরা বলি, যে আমাদের নর্মস বা ভ্যালুস থেকে আমাদের যে আসলে পশ্চাৎপদিতা বা আমরা যে সরে আসা। কিন্তু এই পরিস্থিতি যদি দীর্ঘদিন ধরে চলে তাহলে বিষয়গুলো নিয়ে আরও গভীরভাবে ভাবতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সারা দেশেই বাড়ছে করোনা সংক্রমণ, কিন্তু এর মধ্যে স্বাস্থ্যবিধি মানার আগ্রহ নেই কোথাও। রাজধানীর গণপরিবহনগুলো থেকে উধাও হয়ে গেছে স্বাস্থ্যবিধির নিয়মগুলো। বিস্তারিত জানাতে রাজধানীর রামপুরা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ শান্ত। শান্ত, আপনি রামপুরাতে অবস্থান করছেন। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানোর কথা থাকলেও কেউ কেন মানছেন না, কি কারণ খুঁজে পেয়েছেন আমাদের জানাবেন। এটি আসলে কোনো কারণ নেই, স্বাস্থ্যবিধি মানছেন না, তাদের ইচ্ছা হচ্ছে না, মানছেন না, এরকমই। আমি জানতে চেয়েছিলাম, জিজ্ঞেসও করেছিলাম, আপনার এই প্রশ্নটি জিজ্ঞেস করেছিলাম, কেন আপনারা মাস্ক পরেন না। ঠিক এই মুহূর্তে আমরা যখন দাঁড়িয়ে আছি এখানে, একাধিক বাসের কন্ডাক্টর এবং ড্রাইভার, চালক, তাদেরকে আমরা দেখলাম মাস্ক নেই এবং আমরা ছবি নিলাম, জানতে চাইলাম যে আপনারা মাস্ক পরছেন না কেন। তারা এত মানে যে অজুহাত দিচ্ছে, আসলে সেই অজুহাত আসলে কোনো যুক্তি নেই, অযৌক্তিক অজুহাত। তারা বলছেন কেউ ভাই মাস্ক পরতে গরম লাগে, কেউ বলছেন যে মাস্ক ছিল এই মাত্র খুলে রাখলাম। আমরা তাদেরকে বলেছিলাম যে এটার জন্য কিন্তু আইন আছে এবং জরিমানা করা হবে এবং আপনাদের এই গণপরিবহন চালনা করার জন্য কিন্তু এটি খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে, কিন্তু তারা কোনো যুক্তি দিতে পারেননি। আমি আপনাকে একটু দেখাই, আমি দাঁড়িয়ে আছি হলো রামপুরা ব্রিজ। এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঢাকা শহরের। এই রাজধানীর এই গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু একদিক দিয়ে হাতির ঝিল এসে মিলেছে এবং আরেক দিক দিয়ে বনশ্রীর যে রাস্তাটি সেটি এসে মিলেছে এবং এখান থেকে যথেষ্ট পরিমাণ যাত্রী তাদের রাজধানীর বিভিন্ন স্থানে যায়।
প্রতিটি বাসে আমি দেখেছি, আপনি এখনও দেখবেন যদি আমাদের ক্যামেরায় ভালো করে খেয়াল করেন, বাসে কিন্তু যাত্রী অনেক কম, যাত্রীর স্বল্পতা রয়েছে, এটা নিঃসন্দেহে। এবং যেখানে সামাজিক স্বাস্থ্যবিধি মানার কথা, সেটি ওই যেহেতু যাত্রী কম সেহেতু স্বয়ংক্রিয়ভাবেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, এটা বলা যেতে পারে। কিন্তু বাসের পরিবহন শ্রমিকদের এখানে কোনো ইয়ে নেই, তাদের কোনো সুযোগ সুবিধা দেখা যাচ্ছে না, এবং তারা যে যাত্রীদেরকে সুবিধা দিচ্ছেন, স্বাস্থ্যবিধি মানার জন্য উৎসাহ দিচ্ছেন, সেটি বলা যাবে না। তবে আমি যতক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলাম, আমি প্রতিটি গণপরিবহনেই দেখেছি যে স্বাস্থ্যবিধি মানা হয়নি, এটি নিশ্চিত একদম। শান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। করোনা চিকিৎসায় উত্তরা 300 শয্যার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে আজ। কিছুক্ষণের মধ্যেই এটির আনুষ্ঠানিক উদ্বোধন। বিস্তারিত জানাতে উত্তরা থেকে এই মুহূর্তে তুরাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, করোনার আপনি তো সেখানে অবস্থান করছেন, করোনার চিকিৎসা এখানে কি কি ধরনের সুযোগ সুবিধা যুক্ত করা হয়েছে, কি জানতে পেরেছেন আমাদের জানান। যে হাসপাতাল, সেই হাসপাতালে আপনি জানেন যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্বাস্থ্যমন্ত্রী অনলাইনের মাধ্যমে কিন্তু সেটা উদ্বোধন করতে যাচ্ছে, এবং 300 বিশিষ্ট এই হসপিটালটি কোভিড-19 যে করোনা রোগীদের জন্য কিন্তু আসলে চিকিৎসা করা হবে। এবং সেখানে কিন্তু এইখানে যে আমি জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেলের যে ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন মোয়াজ্জেম হোসেন, আমি তার সঙ্গে একটু সরাসরি কথা বলতে চাই। আপনারা এই হসপিটালে আসলে এখন যে কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করতে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী, তার আগে আপনারা এখানে বিশেষায়িত যে হসপিটাল 300 বিশিষ্ট কি কি রোগীদের চিকিৎসা থাকবে এবং কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে? আসলে মেইনলি এটাতে একটা ডেডিকেটেড হসপিটাল ফর করোনা পেশেন্ট অনলি, এবং সেখানে আমরা 24 শয্যা বিশিষ্ট একটা আইসিইউ করছি, তার সাথে 36টা ক্যাবিন আর 250 বেডের আপনার ওয়ার্ডের বেড থাকবে। এর পাশাপাশি এই সেন্টারের ভিতরে তার নিজস্ব পিসিআর ল্যাবরেটরি থাকবে, যেখানে প্রতিদিন 180 জনের মতো রুগী টেস্ট করা যাবে। আর একটা আমাদের হসপিটালের স্পেশালিটি হচ্ছে আমরা এখানে নেগেটিভ প্রেশার ক্রিয়েট করছি ভিতরে, যেখানে রুগীরা থাকবে ওই জায়গা থেকে যে ইনফেক্টেড এয়ার সেটাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। একটা রুগী যখন হাঁচি দিচ্ছে, কাশি দিচ্ছে, যেন ডাক্তার বা মেডিকেল প্রফেশনাল এরা যেন ইনফেক্টেড না হয়ে যায়। 2 নম্বরে হচ্ছে যে আমরা ডক্টরদের জন্য শুধুমাত্র এই হসপিটালে একটা কর্নার রাখবো, যেন সারা দেশের ডক্টর বা তাদের ফ্যামিলি মেম্বার এরা এখানে ট্রিটমেন্টটা পায়। আর আপনি জানেন যে মেডিকেল ব্যবস্থাপনায় মানে বর্জ্য নিষ্কাশন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তা আমাদের এই হাসপাতালের নিজস্ব ইটিপি এবং এসটিপি প্ল্যান্ট আছে, যেটা আমার ধারণা বাংলাদেশে এখনও কোথাও নাই। তা আমরা এই বর্জ্য ব্যবস্থাপনাটাকে খুব জোরালোভাবে নজর দিচ্ছি এখানে। আর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যে মেডিকেল প্রফেশনালরা, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে উনি বলছিলেন বিস্তারিত যে আসলে কি কি থাকবে এই চিকিৎসা সেবা নিয়ে, এবং সেখানে আসলে করোনা রোগীদের জন্য কি কি ব্যবস্থা থাকবে সেই বিষয়ে কিন্তু উনি বিস্তারিত বলছিলেন। এই ছিল আমার কাছে তুরাগ জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেলের সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে। জি নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার বাজেট নিয়ে আমাদের বিশেষ আয়োজন। আসছে বাজেটে 200 কোটি টাকা বরাদ্দ চান নারী উদ্যোক্তারা। এছাড়াও সুদের হার 3 থেকে 4% করারও দাবি তাদের। করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ বরাদ্দ চান তারা। এছাড়া আয়কর, কর্পোরেট ও টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রেও ছাড়ের দাবি জানান নারী উদ্যোক্তারা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তার সংখ্যা 23 লাখ। তাদের তথ্য বলছে দেশের মোট উদ্যোক্তার 32% নারী। সংখ্যার হিসাবে বিশ্বের 54টি দেশের মধ্যে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। দেশের দারিদ্র্য বিমোচন, প্রবৃদ্ধি উন্নয়নেও এ উদ্যোক্তারা রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
2019-20 অর্থ বছরে উদ্যোক্তাদের জন্য 100 কোটি টাকা বরাদ্দ ছিল, কিন্তু সে বরাদ্দের ব্যবহার হয়নি বলে অভিযোগ নারী উদ্যোক্তাদের। এবার 200 কোটি টাকার বরাদ্দ চান তারা। এছাড়াও ব্যাংক সুদেও চান ছাড়। বরাদ্দ পাওয়ার পরে সেটা যদি ব্যবহার না হয় তাহলে এটা বরাদ্দের নামে আমি মনে করি একটি প্রহসন। যেটা আমরা যখন বরাদ্দ নিয়ে আমরা যখন বিভিন্ন প্রকল্প দিই তখন এখানে মহিলা এবং শিশু মন্ত্রণালয়ের সাথে একটা মনে হয় যেন দ্বন্দ্বের মতন হয়ে যায়। 4 থেকে 2% হলে সবচেয়ে ভালো ব্যাংকের ঋণ। 5 লাখের নিচে আসলে নারী উদ্যোক্তাদের আয়করের আওতায় না আনার দাবি জানান তারা। এছাড়াও কর্পোরেট ট্যাক্স 35% পরিবর্তে সর্বোচ্চ 25% করার সুপারিশ তাদের। নারী উদ্যোক্তা যদি 50 লাখ টাকা ইয়ারলি টার্নওভার হয় তার নিচে হলে তাকে যেন টার্নওভার ট্যাক্সটা মওকুফ করা হয়, এবং 50 থেকে যদি 3 কোটি টাকা তার আয় সীমা হয় সেই ক্ষেত্রে আমরা সুপারিশ করেছিলাম যেন 4% ভ্যাট না নিয়ে শুধুমাত্র 4% টার্নওভার ট্যাক্স ধার্য করা হয়। যদি কাঁচামাল আমদানি করা হয় সেই ক্ষেত্রে যেন শুল্ক 0% ধার্য করা হয়। করোনার সময়ে ব্যবসা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন নারী উদ্যোক্তারা। পহেলা বৈশাখ ও ঈদ উল ফিতরে ব্যবসা না হওয়ায় এবছর 60% ক্ষতিতে পড়েছেন বলেও জানান তারা। তাই বাজেটে চান বিশেষ বরাদ্দ। এই ক্রাইসিসে যদি আমাদের পাশে নীতি নির্ধারকরা এসে না দাঁড়ান তাহলে প্রায় 40% নারী উদ্যোক্তা কিন্তু ড্রপ আউট হয়ে যাবে। এটা আমরা নিজস্ব সমীক্ষা থেকে পেয়েছি। নারী উদ্যোক্তাদের এই মুহূর্তে যদি ভর্তুকি না দেওয়া হয় তাহলে নারী উদ্যোক্তাগুলি হারিয়ে যাবে। বাজেটে বরাদ্দের অভাবে নারী উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়লে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার পথে দেরি হবে আরও। সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশও, এমন অভিমত নারী উদ্যোক্তাদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সংবাদে। আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তার ছেলে তানভীর শাকিল জয়। শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে নিশ্চিত করেছেন তার ছেলে। শনিবার সকালে তার অবস্থার অবনতি হয়। করোনাকালে রংপুরের গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে সামান্যই, বরং দূরপাল্লার বাসে সামাজিক দূরত্বের দোহাই দিয়ে একজন যাত্রীর কাছে 2 টিকিট বিক্রির অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রংপুরের মোটর মালিকরা। একই সঙ্গে বাস সংশ্লিষ্টরা বলছেন পথে পথে চাঁদার কারণে ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে তাদের। পুলিশ এসব বিষয়ে সতর্ক রয়েছে বলে দাবি করেছেন কর্মকর্তারা। রেজাউল করিম মানিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল সপ্তাহে সরকারি নির্দেশনা অনুসারে গণপরিবহন চলাচল শুরু হয় রংপুরে। অভ্যন্তরীণ রুটের পাশাপাশি দূরপাল্লার বাসও এরপর থেকে নিয়মিত চলাচল করছে। তবে স্বাস্থ্যবিধির সরকারি নির্দেশনা না মেনে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। বাসের কাউন্টারে দায়িত্বরতরাও স্বীকার করছেন শারীরিক দূরত্ব নিশ্চিতের জন্য একই যাত্রীর কাছে 2 টিকিট বিক্রি করা হয়। যে গাড়িটা ভাড়া ছিল 150 টাকা, 80% আসলে কত হয়? 200 টাকার বেশি হয় না, 500 টাকা ভাড়া চায়। দূরত্ব যে একটা সীমিত দূরত্ব থাকবে সেটাও নাই, মানে একটা পয় পরিষ্কার তার সেটাও নাই। 2টা সিট একজনেই, এজন্যই 1000। আগের থেকে ভাড়াটা বেশি হয়েছে, তবে যাত্রী একটা টিকিটের পরিবর্তে 2টা টিকিট নিচ্ছে। অর্থাৎ সামাজিক দূরত্ব মেনটেন করার জন্য সরকারের দেওয়া নির্দেশ অনুযায়ী আমরা 2টা টিকিট বেচতেছি একটা যাত্রীর কাছে। এসব অভিযোগ অবশ্য অস্বীকার করছে মোটর মালিক সমিতি। নেতারা বলছেন নিয়ম মেনেই গাড়ি চলছে। যেসব প্যাসেঞ্জার আসতেছে এবং গাড়ির যে লোকজন আছে তাদেরকে আমরা স্বাস্থ্যবিধি একদম পুরোপুরি মানায় গাড়ির মধ্যে উঠাইতেছি। আর যে আপনি ভাড়ার কথা বলতেছেন, ভাড়া আমরা সরকার নির্ধারিত টাকায় আমরা ভাড়া নিতেছি, 1 টাকাও বেশি নিতেছি না। এদিকে করোনাকালেও পথে পথে চাঁদাবাজি বন্ধ হয়নি বলে দাবি পরিবহন শ্রমিকদের। বলছেন রুট ভেদে 3 থেকে 5,000 টাকা চাঁদা গুনতে হয় তাদের। রাজশাহীতে চেন চাঁদা দিচ্ছে, রোডে চেন মাস্টাররা দৌড়িয়ে আসতেছে চাঁদার জন্য, চাঁদা দিয়ে টাকাই থাকতেছে না আমাদের কাছে। পুলিশ কর্তাদের দাবি সড়কে চাঁদাবাজির কোনো অভিযোগ নেই। এ ব্যাপারে তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। চেন মাস্টারদের কাছ থেকে এই ধরনের কোনো ঘটনার যদি কোনো অভিযোগ আমরা পাই, অবশ্যই আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ ধরনের কোনো ঘটনা আমাদের এলাকায় ঘটার কোনো সুযোগ নেই। চলমান সংকট উত্তরণে সব পক্ষের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন রংপুরের সচেতন নাগরিকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
করোনা উপসর্গের রোগীকে নমুনা জমা দিতে হয়, হাসপাতালে যেতে হয়, এর কয়েকদিন পর মেলে পরীক্ষার ফল। অথচ এই সময়ের মধ্যে আরও বেশ কয়েকজনের সংক্রমিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এই বাস্তবতায় কিছুটা ব্যতিক্রম যশোরের চৌগাছা উপজেলা। সেখানে একজন অ্যাম্বুলেন্স চালক বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করছেন। তার কারণে ওই উপজেলার রোগীদের আইসোলেশন কিছুটা হলেও নিশ্চিত হচ্ছে। এরই মধ্যে তার এমন মানবিক কাজ সাড়া ফেলছে বিভিন্ন মহলে। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের চৌগাছা উপজেলায় তখন সকাল। এই বাড়িতেই থাকেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক আলমগীর হোসেন আলম। কাজে বের হওয়ার আগে স্বজনদের সাহায্য নিয়ে তৈরি হন যুদ্ধের জন্য। বেরিয়ে পড়েন কর্মস্থলের উদ্দেশ্যে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আরেক দফায় নিজেকে সুরক্ষিত করার চেষ্টা চলে। এরপর প্রয়োজনীয় নানা সরঞ্জাম উঠানো হয় গাড়িতে। সব ঠিক হলে অ্যাম্বুলেন্স ছোটান রোগীর ঠিকানায়। জীবনের ঝুঁকি নিয়ে আলমগীর সংগ্রহ করছেন করোনা উপসর্গের রোগের নমুনা। সংগ্রহ শেষে এসব নমুনা খুলনা ও ঢাকার IEDCR-এ পাঠানোর দায়িত্বও পালন করেন তিনি। এটা উদ্বুদ্ধ হয়েছি যখন এই করোনার মুহূর্তে সাধারণ মানুষ সেবা থেকে দূরে সরে যাচ্ছে, মানুষের প্রতি ভালোবাসা হারিয়ে যাচ্ছে, মানুষ বাবা মরে গেলে সন্তান বাবার কাছে যাচ্ছে না, মাকে রাস্তায় ফেলে যাচ্ছে, তখনই আমার মনে এই আগ্রহটা জায়গায়। চরম ঝুঁকির এই কাজে আলমগীরকে উৎসাহ জুগিয়েছেন পরিবারের সদস্যরা। সবাই যদি এরকম পিছিয়ে থাকে, কেউ যদি মানুষের জন্য সাহায্যের জন্য এগিয়ে না আসে, তাহলে কে আসবে এগিয়ে? সেই জন্য এখন আর আমরা তাকে বাধা দিই না। আমার বাবাকে আমরা এখন সবাই সাপোর্ট করি। আলমগীর হোসেনের এই কাজে জেলা স্বাস্থ্য বিভাগ সব ধরনের সহযোগিতা করছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এটা একটা মারাত্মক ঝুঁকির কাজ, তারপরেও তিনি অসীম সাহসিকতার সাথে এই কাজগুলা করেন। আমরা আমি চেষ্টা করছি আমার স্টাফদের আমি PPE দিয়ে যতটুকু সাহায্য করার, যাতে কেউ কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে না পড়ে। করোনা সংকটে সবার প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়েছেন আলমগীর হোসেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচ্ছে আবারও বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। মধুমাসের ফলে ছেয়ে গেছে চট্টগ্রামের বাজার। আম, লিচু, কাঁঠালে ভর্তি হয়ে গেছে ফলমন্ডির প্রায় সব আড়ত। তবে করোনা সংকটে এখনও ফরমালিন পরীক্ষার কোনো উদ্যোগ নেই BSTI-এর। এই কারণে আকর্ষিত হলেও ফল কেনা থেকে বিরত থাকছেন অনেক ক্রেতা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলা জ্যৈষ্ঠ মাসের শেষ ভাগ চলছে। গরমের এই সময়ে দেশি রসালো ফল স্বাস্থ্য সুরক্ষায় বেশ কাজের। চট্টগ্রামের ফলমন্ডি এখন রসালো আম, লিচু, কাঁঠালে ভরপুর। তিল ঠাঁই নেই কোথাও। প্রতিদিন শত শত মন ফল আসছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে। আসছেন ক্রেতারাও। দিনভর চলছে দরদাম, বিক্রি হচ্ছে দেদার। তবে এর মাঝেও শঙ্কা কাজ করছে। একদিকে করোনার সংকট, অন্যদিকে ফরমালিন আতঙ্ক। দুর্যোগের এই সময় ফরমালিন পরীক্ষায় সরকারি সংস্থাগুলোর কোনো উদ্যোগ নেই। তাই অনেক ক্রেতা ফল কেনা থেকে বিরত থাকছেন। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে বর্তমানে লিচু আসতেছে, আম আসতেছে, সম্পূর্ণ হচ্ছে যে ফরমালিন মুক্ত। এটা তো আমরা নিজেরাও খাচ্ছি, এটা শুধু সাধারণ পাবলিকে খাচ্ছে না। এই যে ফলটা আসতেছে, আমার লাগতেছে আমি আমার বাসার জন্য নিয়ে যাচ্ছি, আমি নিজেও তো খাচ্ছি। যেগুলো ফরমালিন দেয় ওগুলো এখানে আসে না, পুরো টাকায় বিক্রি করে। ফরমালিন বা ক্ষতিকর কোনো রাসায়নিক রয়েছে কিনা তা জানার উপায় নেই বিক্রেতাদেরও। তারা বলছেন বিক্রির পাশাপাশি নিজেরাও খাচ্ছেন সেই ফল। মেডিসিন আছে না এইটা আমরা বুঝতেছি না কাস্টমাররা, কিন্তু দাম অনেক চাহিদা, দাম খুব বেশি। আমরা তো মূর্খ মানে আমরা বুঝি না, কিন্তু দেখতেছি এটা খাইলে অনেক টাইমে গলা ব্যথা করে, কাশি হয়ে যায়, এটা আমরা ভালো মন্দ তো আর বুঝি না। চট্টগ্রামে BSTI-এর পরিচালক জানান, বিদেশি ফলে ফরমালিন টেস্ট শুরু হলেও দেশি ফলের ক্ষেত্রে এখনও হয়নি। তবে শিগগির তা বাস্তব রূপ লাভ করবে বলে জানান তিনি। প্রতি মাসে আমরা দেশীয় যে সমস্ত উৎপাদিত ফলমূল এবং বিদেশ হতে আমদানিকৃত ফলমূল আমরা আমাদের ল্যাবরেটরিতে, নিজস্ব ল্যাবরেটরিতে ফরমালিনটা উপস্থিতি আছে কিনা এটা আমরা চেক করি। করোনা দুর্যোগে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দেশি ফলের দিকে ক্রেতাদের ঝোঁক বেশি বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ।
বরিশালের বিভিন্ন বাজারে ইলিশ সহ সব দেশীয় মাছের দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন নদী সাগরে নিষেধাজ্ঞা থাকায় বাজারে মাছের সরবরাহ কম। সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকার কারণেই মাছের দর ঊর্ধ্বগতি। ঈদের আগে 1 কেজি ইলিশ 750 থেকে 800 টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে 1000 টাকায়। হঠাৎ করে মাছের দর বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা। 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ। 30 জুন পর্যন্ত অভ্যন্তরীণ নদ নদীতে রয়েছে জাটকা ধরায় নিষেধাজ্ঞা। এ কারণে বরিশালের বাজারে সরবরাহ কমেছে ইলিশ সহ সব ধরনের মাছের। ঈদের আগে 1 কেজির ইলিশ বিক্রি হয়েছে 750 থেকে 800 টাকায়। বর্তমানে 1.5 কেজি সাইজের ইলিশ প্রতি মন বিক্রি হচ্ছে 48,000 টাকায়। 1 কেজি 200 গ্রাম সাইজের প্রতি মন বিক্রি হচ্ছে 45,000 টাকায়। ইলিশের পাশাপাশি বেড়েছে দেশীয় সব মাছের দাম। হঠাৎ করে মাছের এমন দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা। শিং মাছ কিনছি 500 টাকা কেজি, আর ইলিশ মাছ কিনছি 650 টাকা কেজি। দাম একটু বেশি। চিংড়ি মাছ কিনছি, অন্য মাছ কেনার চেষ্টা করতে আছে, এখন কিনতে পারি নাই। বিক্রেতা ও আড়তদাররা বলছেন চাহিদা অনুযায়ী মাছের সরবরাহ কম থাকায় কিছুটা বেড়েছে মাছের দাম। বর্তমান মাছ নাই দেখে দেশি মাছ, এই জন্য একটু দাম একটু বেশি। আমদানি কম বিদায় আর কি মাছের দাম বেশি। সমুদ্র সাগরে বন্ধ, আর আমাদের লোকাল নদীতে জোপা নাই তো, ডালি জোপা, এই জন্য মাছটা কম। সংশ্লিষ্টরা বলছেন নদ নদী ও খাল বিলে মাছ পাওয়া যাচ্ছে না, এ কারণেই সব মাছের দাম বেশি। এখন তো 2 মাসে 5 দিনের একটা অভিযান চলে সাগরে, যার ফলে কোনো ফিশিং বোট ঘাটে নাই। লোকাল মাছ আমদানি চাহিদার তুলনায় অনেক কম, এই বিধায় ইলিশ মাছের দাম বেশি। সাগরে 65 দিনের এবং নদীতে জাটকা ধরায় নিষেধাজ্ঞা কেটে গেলে ইলিশ সহ সব মাছের সরবরাহ বাজারে বাড়বে, এমনটাই মনে করেন ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আন্তর্জাতিক প্রসঙ্গ। কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় এরই মধ্যে একের পর এক অন্য ঘটনা সামনে আসছে। চলমান বিক্ষোভে নিউ ইয়র্কের বাফেলো শহরে এক বৃদ্ধকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে 2 পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্তের প্রতিবাদে পুলিশের স্পেশাল টিম থেকে একযোগে পদত্যাগ করেছেন 57 জন কর্মকর্তা। এদিকে এই বিক্ষোভে সংহতি জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে এখনও বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। চলমান বিক্ষোভে এক বয়স্ক মার্কিনের ওপর নির্দয় আচরণের দায়ে নিউ ইয়র্কের বাফেলো শহরে 2 পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে পুলিশের স্পেশাল টিম থেকে একযোগে পদত্যাগ করেছেন 57 জন কর্মকর্তা। এ ঘটনায় ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে কৃষ্ণাঙ্গদের এই আন্দোলনে বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রনায়করা সমর্থন জানালেও করোনা পরিস্থিতির মধ্যে বিক্ষোভে অংশ না নিতে ব্রিটিশ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তবে শুক্রবার কানাডায় আয়োজিত একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বর্ণবাদের বিরুদ্ধে নতুন বিক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীতে। শনিবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং অস্ট্রেলিয়ার সিডনিতে বিক্ষোভে জড়ো হয় 15,000-এর বেশি মানুষ। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে 10,000-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ফ্লয়েডের হত্যার সঙ্গে জড়িত 3 বরখাস্ত পুলিশ অফিসারকে $10 লাখ জরিমানায় জামিন মঞ্জুর করেছে আদালত। আগামী 29 জুন এই হত্যা মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সাজিয়া ইসলাম, নিউজ 24। করোনা ভাইরাসের প্রকোপে নতুন করে একদিনে প্রায় 5,000 মানুষের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে 3,98,000। মোট আক্রান্ত হয়েছে 68,44,000-এর বেশি মানুষ। এর মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে একদিনে মারা গেছে 1008 জন। গেল কয়েকদিনে যুক্তরাষ্ট্রের মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এসেছে। গেল 24 ঘন্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন 975 জন। তবে মোট মৃতের সংখ্যা 1,11,000 ছাড়িয়েছে। এছাড়া একদিনে মেক্সিকোতে মারা গেছেন 816 জন। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় তুরস্কের রাজধানী আনকারা সহ 15টি শহরে ছুটির দিনে কারফিউ জারি করা হয়েছে। রাশিয়ায় ভারতে গেল 24 ঘন্টায় 9,471 জন শনাক্তের ঘটনায় মোট আক্রান্ত 2,36,000-এর বেশি। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 6,669 জন। পাকিস্তানে মোট আক্রান্ত হয়েছে 89,000-এর বেশি মানুষ। এদিকে করোনার সংক্রমণ থেকে বাঁচতে জনসম্মুখে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। বিশ্বজুড়ে আলোচিত করোনা ভাইরাস ইস্যুকে সেলুলয়েডে বন্দী করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড। ছবির নাম কোভিড-19 ইন বাংলাদেশ। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে সিনেমার দৃশ্য ধারণ। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। নির্মাতা ওহিদুজ্জামান ডায়মন্ড তার প্রথম ছবি নাচলের রানীতে তুলে ধরেন সাঁওতাল বিদ্রোহের গল্প। এরপর গঙ্গা যাত্রায় বলেন পতিতাদের অধিকার বঞ্চিত হওয়ার কথা। তৃতীয় ছবি অন্তর্ধানে তুলে ধরেন ফারাক্কাবাদে অসম পানি বন্টন আর রোহিঙ্গা সংকট নিয়ে তার চতুর্থ ছবি আছে মুক্তির অপেক্ষায়। এবার তার সিনেমার বিষয়বস্তু করোনা ভাইরাস। এই বিশ্ব মহামারীকে প্রেক্ষাপট করে নির্মাণ করছেন কোভিড-19 ইন বাংলাদেশ। চলচ্চিত্রকার হওয়ার পরেও এই ইতিহাস যদি আমি চলচ্চিত্রের ফ্রেমে লিপিবদ্ধ না করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা জবাবদিহিতার জায়গা থেকে যাবে। টোটালটাই থাকে একটা মেসেজ, যেটা দেশে, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটাকে আমরা ছড়িয়ে দিতে পারি। অদৃশ্য এই অণুজীব অসহায় করেছে পুরো বিশ্ববাসীকে। এই সংক্রমণ কতটা বিপর্যস্ত করেছে মানুষকে, কারা ছিলেন সামনের সারির যোদ্ধা, এই সবই উঠে আসবে এই সিনেমায়। মুভি আরো হবে, আরো অনেকভাবে এটাকে মেসেজটা দেওয়ার চেষ্টা করবেন। সেখানে আমাদেরও একটু চেষ্টা যে আমাদের পরবর্তী প্রজন্ম জানুক হোয়াট ওয়াজ কোভিড-19। এই সিনেমায় চিত্রনায়ক বাপ্পির বিপরীতে দেখা যাবে অধরা খানকে। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্য ধারণ। আমাদের লকডাউনের যেই পরিবেশটা সেটা তুলে ধরাটা ইম্পর্টেন্ট ছিল, যেটা আমাদের ডিরেক্টর ডায়মন্ড ভাই আমাদেরকে বুঝিয়েছেন। এরপর আমরা 2 দিন প্রি প্রোডাকশন করেছিল অনলাইনে, যে আমরা কিভাবে কাজ করতে যাচ্ছি, আমরা কতজন মানুষ নিয়ে কাজ করতে যাব, আর আমরা কতটুকু ডিস্টেন্স মেনটেন করবো, আমাদের সাথে কি কি থাকবে। আজকের সুপার হিরো যাদের কারণে আমরা এখনো সার্ভাইভ করতে পারছি, যারা আসলে নিজেদের সাহসিকতা দিয়ে, নিজেদের সাহস দিয়ে, নিজেদের সবকিছু দিয়ে আমাদেরকে সেফ রাখার চেষ্টা করছেন, এই ছবিটিতে আসলে তাদের প্রাধান্যটাই বেশি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা ওহিদুজ্জামান ডায়মন্ড। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এই ছিল এখনকার মতো সংবাদের সাথে থাকা। ধন্যবাদ।